মানে এক্ষেত্রে ইনজুরি কি কোনো কারণে একটু আপনাদের বেশি কনসার্ন এসেছে যে সাইফুদ্দিনকে ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু ছিল নাকি মানে এক্স্যাক্টলি কোন জায়গাটার কারণে আপনারা তানজিম সাকিবকে একটু বেশি এগিয়ে রেখেছেন? তানজিম সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি অ্যান্ড তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়ার মাঠে যে ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি খুব একটা সুযোগ পাননি তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম লক্ষিত হচ্ছে সেখানে আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি নাহলে আমি যেটা বললাম হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে চিন্তা করেই কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি হয়তো একটা প্লেয়ার এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের 15 জন খেলোয়াড়ই থাকতো শুধু সাইফুদ্দিনের জায়গায় এখন সাকিব চলে আসলো তানজিম সাকিব চলে আসলো। আপনার টিমের যে মানে কম্পোজিশনটা কি সেম রয়েছে মানে কোন এর আগে যে দলটা পাঠিয়েছিলেন 4 জন পেস বোলার 4 জন স্পিনার এইভাবেই কি দলটা করা হয়েছে? এক্স্যাক্টলি সেম দল এবং এখানে মেইনলি একটু ক্লিয়ার করে দিই আমি মেইনলি তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের মধ্যে আমাদের একটা ডিবেট মানে প্রতিদ্বন্দ্বীরা চলছিল আপনারা জানেন যে বাকি 3 জন তো আমাদের কনফার্ম ছিলই এবং বাকি 3 জনকে যদি রিপ্লেস করতে হয় সেখানে আমাদের একটা ফার্স্ট চয়েস ছিল হাসান মাহমুদ বাট বিট আনফর্চুনেট তাকে আমাদেরকে ক্যারি করতে হচ্ছে বাট হোপফুলি যে হয়তো তাকে লাগবে না বাট লাগতেও পারে বাট অফকোর্স আমেরিকার সঙ্গে খেলাতে তো লাগবেই সিরিজে। ভাই যেহেতু দল একটা আলটিমেটলি দলের চান্সেস নিয়ে কথা কিন্তু দলের কম্পোজিশনটা নিয়ে যে মনে হচ্ছিল পিচ স্টাডি থেকে শুরু করে সব কিছুর পর যে আপনারা যেটা মিটিং করলেন দরকার এটা কি আপনার কত কয়েকটা বায়োলজিক্যাল সিরিজ বর্তমানে এই দলটার মধ্যে ডিফারেন্স বায়োল্যাটারাল সিরিজ তো আপনি একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলছেন এখানে আপনি বৈশ্বিক ক্রিকেটে আপনার অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে তো আমাদের 4 জন প্রতিদ্বন্দ্বী 4টা ম্যাচ আমাদের খেলতে হচ্ছে এবং 2টো ভিন্ন জায়গাতে আমরা খেলছি ওয়েস্ট ইন্ডিজে এবং আমেরিকাতে সো প্রতিপক্ষর আলোকে আপনি দেখবেন যে সেকেন্ড পার্টে আমরা সেন্ট ভিনসেন্টে যে দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের নেদারল্যান্ডে কিন্তু আপনি দেখবেন অনেক ডানহাতি ব্যাটসম্যান আছে নেপাল সেখানেও আমরা স্টাডি করেছি সেখানেও ডানহাতি অনেক ব্যাটসম্যান আছে প্লাস সেখানে উইকেট স্পিনকে সাহায্য করতে পারে তো সেটা আরেকটা কারণ হচ্ছে তানভীরের ইনক্লুশনের কারণটা দলে তাকে অন্তর্ভুক্তি করার আরেকটা কারণ হচ্ছে সো দ্যাট আমাদের একটা ব্যালেন্স ভারসাম্য যেন থাকে পেস বোলিং ইউনিটের সঙ্গে স্পিন ইউনিটের। আমার প্রশ্ন হলো যে আপনারা এই দল গঠনের সময় মানে কি চিন্তাটা করেছিলেন বা অনুষঙ্গটা কি এসেছিল মানে দল গঠনের জন্য যে একজন ফর্মে থাকলেন একজন অভিজ্ঞ অথবা দলের যে ভারসাম্য রক্ষা করার বিষয়টা মানে দল গঠনের ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি ছিল? বেসিক্যালি যদি জানো তাহলে ওপেনিংয়ে আমাদের যেন 3 জন ওপেনার থাকে মিডলর জন্য অ্যাটলিস্ট আমরা 5 জন সলিড ব্যাটার উইকেট কিপারের প্রফেশনের জন্য থাকে সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা সিমিং বোলার জন্য 4টা চিন্তা করেছি তারপরে আমরা 3টা তো আমাদের আপনি ভেরি ইজি টু পিক স্পিনার 4th স্পিনারের ক্ষেত্রে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে যে এই 4th স্পিনারে আমরা কেন যাব এবং সেক্ষেত্রেই তখন এসছে যে আমরা কোন কন্ডিশনে কোন প্রতিপক্ষের এগেনস্টে এবং তাদের ব্যাটিং স্ট্রেংথে ব্যাটসম্যানদের প্যাটার্নরা কত ডানহাতি বামহাতির ক্ষেত্রে আমরা সেটাকে গোনার চেষ্টা করেছি এবং ওই মাঠেই যদি ইনশাআল্লাহ আমরা যদি কোয়ালিফাই করতে পারি ওই মাঠেই আমাদেরকে আরও 2টো ম্যাচ খেলতে হবে তো সেই আলোকেই আমরা আশা করছি যে সেখানে হয়তো স্পিনাররা অনেক বেশি প্রাধান্য পাবে স্পিনাররা হয়তো একটু পরে রোলে আসবে তখন যেন আমাদের কোনো ঘাটতি না হয় কিংবা আমাদের যে লেগ স্পিনার আছে সেখানে যদি কোনো কারণে তিনি যথেষ্ট আশাপ্রদ
ফলাফল করতে না পারেন, বোলিং পারফর্ম করতে না পারেন, সো দ্যাট আমাদের যেন সেই মুহূর্তে একটা ব্যাকআপ থাকে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা ব্যাকআপ থাকে এবং দলের সঙ্গে যেন সে প্রস্তুত থাকে। বিভিন্ন পরিকল্পনা যেগুলো হয়েছে সেই পরিকল্পনার মধ্যে তারা আছে, সো দ্যাট ওইখানে গিয়ে যেন খুব কুইক ডেলিভার করতে পারে। আমরা খুঁজেছি যে আমাদের কাছে হাতে রিয়েলি গ্লোবালের জন্য ক্রিকেট খেলার জন্য আসলে অভিজ্ঞ কোনো লেফট আর্ম স্পিনার আছে কি না। তো সেই জায়গায় কিন্তু আমরা সার্চ করে লাস্টে যাকে আমরা বেস্ট পারফর্মার মনে করেছি এবং ফিট এবং অ্যাভেলেবেল আছে, এখানেও খুব বেশি বিকল্প ছিল না। আপনি জানেন যে হয়তো আলোচনার প্রসঙ্গে হয়তো নাম তাইজুলের এসছে, না নাসুম ইসলামের এসছে, বাট তাদেরকে ছাপিয়ে তাইজুল তো ধরেন ফিটনেসেরই ঘাটতি আছে, তো তাদেরকে ছাপিয়ে তানভীর চলে এসছে আমাদের লিস্টে। এবং সেটার একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে যখন আমরা ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছিলাম আমরা, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু প্ল্যান করেছি, হোমওয়ার্ক করেছি এবং সেখান থেকে আমাদের কাছে যাদেরকে সম্ভাব্য ক্যান্ডিডেট মনে হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা চিটংয়ে গিয়েছিলাম। এবং আপনি আমাদের এই দুটো দলের মধ্যে যখন এখন খুব একটা ফারাক দেখতে পাচ্ছেন না খুব একটা, তার মানে আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যান আগের থেকেই করেছিলাম এবং সেই প্ল্যানেই মোটামুটি আমরা আছি। জাস্ট যদি কিছু কারেকশনের দরকার হতো সেই কারেকশনটা করার আমরা চেষ্টা করেছি। কোনো ক্রিকেটারের ফর্মটা কি কোনো ইস্যু ছিল? অ্যাকচুয়ালি ফর্মের ঘাটতি তো অনেক বেশি, আপনাকে এটা কিন্তু বাস্তব সত্য। এই মুহূর্তে যেটা আমাদেরকে পুনরুদ্ধারের জন্য একটা ব্যাপক চেষ্টা করতে হবে, নাহলে এই ফর্ম কন্টিনিউ হলে তো এটা ডেফিনেটলি একটা অনেক চিন্তার ব্যাপার। তো আমরা আশা করি যেটা যে কোয়ালিটি ইজ পারমানেন্ট, আমরা বলি ফর্ম ইজ টেম্পোরারি, এটা আমাদের জন্য বেলায় ঘটুক যে তারা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ফেরত আসুক তাদের সমহিমায়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। টিমে দুজন খুব এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে, রিয়াদ আর শাকিব। অবশ্যই শাকিব ইজ প্লেইং সবকটা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো তাদের ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট থাকবে এই ফর্মের সিচুয়েশনে? দেখেন, লিটন দাসকে আমরা যে ম্যাচটাতে অন্তর্ভুক্ত করতে পারিনি, ওটা কিন্তু সিরিজ ডিসাইডিং ম্যাচ ছিল। মানে আমাদেরকে একটা সিদ্ধান্ত যেতে হয়েছিল একটা বিশেষ ম্যাচের জন্যই। আর এক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে জিনিসটা সবসময় চিন্তা করতে হয়েছে যে শুধু একজন ওপেনার না, আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আরেকটা বিকল্প ওপেনারের ক্ষেত্রে আমরা হয়তো ওপেন করার ক্ষেত্রে অন্যকের ক্ষেত্রে হলে হয়তো আরও ভিন্ন নাম আসতো, বাট এক্ষেত্রে আমরা হয়তো এনামুল হক বিজয়ের নামটা আমরা ডিসকাস করেছি। কিন্তু তারপরেও এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি যে, এবং তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। এই দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময় তাকে নিয়ে তার আস্থার জায়গাটা কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই প্রচেষ্টাগুলো আমাদের টিমের কোচিং স্টাফরা করে যাচ্ছে। এবং সেটা যে রিস্টাবলিশ হলে এটা তো বলা যায় না, পুরো এটা ডেলিভার করার পরই বলা যাবে কতটুকু সে পুনরুদ্ধার করা যাচ্ছে। তার সিলেকশন অফ ডেলিভারিজের ক্ষেত্রে যে ঘাটতিটা আমরা লক্ষ্য করছি, বল সিলেকশনের ক্ষেত্রে, শর্ট সিলেকশনের ক্ষেত্রে, আমরা সেই জায়গায় তাকে আরও ফার্ম করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে। তানজিম সাকিবের থেকে সাইফুদ্দিন 7 উইকেট বেশি পেল, যেহেতু প্রপারলি পার্টিকুলার সিচুয়েশনে আসলে সে ডেলিভার করতে পারেনি, সেটাই রিজন হয়েছে। তো একই প্রশ্ন যদি আমি মাথায় নিই, তানজিম সাকিব ওই সিচুয়েশনে ইয়র্কার করা বা ওই সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে কি কোনো সফল হয়েছে যে দুইটা ম্যাচ খেলেছে? দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ক্রিকেটারদের পারফরমেন্স দেখে নিয়েছেন, কিন্তু তানজিম সাকিব যেমন কম ম্যাচ খেলে বেশি উইকেট না পেয়েও বা ওই ইয়র্কার করার জায়গায় সফল না হয়েও দলে এসেছে। হাফিজ হোসেন ধ্রুব 17 জনের মধ্যে আছেন, তাকেও খেলানো হয়নি। তো এই যে কম খেলা বা খেলানো না হওয়া ক্রিকেটাররা বিশ্বকাপে যাচ্ছে, এটা কি ঠিকঠাক? রাইট, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন টানা যায় না। স্পেশালি T20 ক্রিকেটে আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিংয়ে আসছে। চিটাগংয়ে আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচই কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র 2টা সিমারে খেলেছি। 2টা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে 4 ওভার পুরোপুরি বল করতেই হবে।
তো সেই জায়গাতে 4 ওভার বল করা, সেখানে 1-2 ওভার খারাপ হয়ে গেলে ইট ম্যাটার্স এ লট, বাট এটা খারাপ হতেই পারে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে, যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস। এবং আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি। আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে। তো ডেফিনেটলি হি উইল ওয়ার্ক হার্ড। ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে। আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল, আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য। তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম, বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাব। সেই জন্যই আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য, যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই, আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি। হিস্ট্রি আছে ইতালির এবং তার অনেক ছোট প্রভাব পেয়েছে। তো সেই ক্ষেত্রে টানা 4টি ম্যাচ, মানে ওয়ার্ল্ড কাপের আগে জিম্বাবুয়ের মতো একটা সিরিজে টানা 4টি ম্যাচ আগে খেলানো কতটা লৌকিক? অবভিয়াসলি আপনার 11 সিলেকশন আপনাদের সেই হয়তো টাইটা নেই, বাট আপনাদের কি কোনো সাজেশন ছিল কিনা এবং বিং দ্য চেয়ারম্যান অফ দ্য সিলেকশন প্যানেল, আপনি পার্সোনালি কি মনে করেন? না, এখন দেখেন, একটা জিনিস ঘটার পরে কিন্তু মনে হয় আমরা নিজেও কিন্তু আক্ষেপ করেছি যে আসলে হয়তো অ্যাভয়েড করা যেত। তো আসলে অনেস্টলি আমাদের তরফ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কোনো সাজেশন দিইনি। আমরা শরীফুলের ব্যাপারে তার সঙ্গে কথা বলে তাকে উইথড্র করে নিয়েছিলাম, বাট 4th ম্যাচের আগে আমার ফার্স্ট 11 নিয়ে সেই ব্যাপারে কোনো আসলে টিম ম্যানেজমেন্টকে আমার দোষ দেওয়া ঠিক হবে না। এক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু তাদেরকে বলিনি। দ্যাট ইজ কারেক্ট, বাট ইজ ভেরি আনফর্চুনেট যে জিনিসটা হয়ে গেল। হয়তো অ্যাভয়েড করা যেত, সবই ভাগ্যের লিখন। Okay, so many people. ভাই আমরা বিশ্বকাপে যাই, বিশ্বকাপ থেকে ফিরি এবং আমাদের পারফরমেন্স কম্পেয়ার করি যে আমরা গত বছরের যে গত বিশ্বকাপের যে বিশ্বকাপে বেটার করেছি। লাস্ট বিশ্বকাপে এটা খুব জোরে সোরে বলা হয়েছে, টুর্নামেন্ট জিতেছে। এবার আপনাদের প্রত্যাশা কি আছে? সিলেকশন প্যানেলের এখানে 3 জনই রয়েছেন, আপনারা বেশ কিছু সিলেক্ট করেছেন। আপনারা আসলে এই বিশ্বকাপ থেকে কি আশা করেন? 2 ম্যাচ জিতবে বা সেকেন্ড রাউন্ডে খেলবে, কি আপনাদের প্রত্যাশা? এটা সেটা হচ্ছে তাসকিন যদি খেলতে না পারে তাহলে ভাইস ক্যাপ্টেন যাওয়ার অর্থটা রয়েছে, যদি শেষ পর্যন্ত যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সেই এখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল। তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে নিয়ে। না, প্রত্যাশা তো নিশ্চয়ই থাকে। এটাকে দুটো ভেঙে দেখতে হবে। প্রাথমিক রাউন্ডের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে, যেমন আমি যদি বলি এটা যে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে আগের থেকেই হেরে বসে থাকবো তা না, প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব। বাট বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই জায়গায় দুটো দলই বিশ্বাস করে তারা একে অন্যকে হারাতে পারে। সো দুটো দলই চাপের মধ্যে থাকবে এবং সেটা যারা জয়ী হবে, সেটা যদি আমরা জয়ী হই, আমাদের জন্য রেস্ট 3টা ম্যাচের থেকে আরও 2টা ম্যাচ আমি সেখানে একটা বিজয়ের সম্ভাবনা অনেক উজ্জ্বল দেখছি। তবে সাউথ আফ্রিকার সঙ্গেও যে তাদেরকেও যে হারানো যাবে না সেটা আমি বলি না, বাট তাদের যদি সাম্প্রতিক ফর্ম আমরা দেখি, তারা বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছেন দলগতভাবে বা খেলেছেন বা তাদের খেলোয়াড়রা ঘরোয়া লিগে খেলছে পার্শ্ববর্তী দেশে, সেই ফর্মের কথার আলোকে ডেফিনেটলি আমাদের সঙ্গে তাদের একটা ব্যবধান আছে। সেই ব্যবধানটা হয় তাদের বিলো পারফর্ম করে অথবা আমাদেরকে ওভার পারফর্ম করেই সেটাকে মেক আপ করতে হবে। এছাড়া এই ঘাটতি ঘুচার আমি বাস্তবিক অর্থে সম্ভাবনার আলোটা অনেক কম্পারেটিভলি চান্স, যদি আপনি ক্যালকুলেটিভ চান্সের কথা যদি বলেন, ইজ লেস।
দীপু ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা তো অবশ্যই কোচ এবং অধিনায়কের সাথে কথা বলে দলটা আপনারা ঠিক করেছিলেন। দেখেন, আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের এই প্রাইমারি সিলেকশনটার সময় আমরা ম্যাচ সিনারিওতে যখন চিটাগংয়ে গিয়েছি খেলা, সেই সিনারিওর উপরে প্র্যাকটিসগুলো সেশন দেখতে, সেখান থেকে আসার সময় উই হ্যাড এ লং মিটিং, ক্যাপ্টেন এবং কোচ সেখানে ছিল, এবং জাস্ট 30 তারিখে জমা দেওয়ার আগে আরেকটু আমরা সেটা পর্যবেক্ষণ করেছি। আপনি হয়তো বলতে পারেন যে আমরা সৌম্য সরকারকে কেন রাখলাম, তখন তো তিনি সুস্থ ছিলেন না, বাট আমাদের কাছে যে মেডিকেল কমিটির যে ফিডব্যাকটা ছিল এবং আমাদের স্ট্রেংথ অ্যান্ড ট্রেনারের যে ফিডব্যাক ছিল, তার আলোকে আমরা বুঝতে পারছিলাম যে তার অনেক উজ্জ্বল সম্ভাবনা আছে ফেরত আসার এবং শেষ 2টা T20 খেলার। সে কারণেই কিন্তু আমরা বলেছি যে দুটো আমাদের রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে যে একদম ওই দিনে যা অবস্থা, যা ফিটনেস, সেটার উপরে দল ঘোষণা করা, আর একটা হচ্ছে যে কারা কারা সম্ভাব্য ফিরতে পারেন, কিংবা ইফ আদার থিং রিমেন সেম, তাহলে আমি কি করতাম এই খেলোয়াড়গুলো যদি সব আমাদের দলে থাকতো। তো আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে ইফ আদার থিং রিমেন সেম, আমরা যেভাবে সাইফুদ্দিনকে দেখেছি এর আগে টুর্নামেন্টগুলোতে কিংবা ঢাকা লিগ যতটুকু তিনি খেলেছেন, সেই আলোকে কিন্তু আমরা দলটাকে গোছানোর চেষ্টা করেছি, এবং সেখানে অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আজকে যে আমরা দলটা ঘোষণা করলাম তার আগেও কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে আবার আমরা বসেছি এবং রিভিউ করেছি। দেখেন, আমাদের কিন্তু 5 জনের মধ্যে অনেক কিছু ডিসকাশন হয়, সো আই থিঙ্ক এভরিথিং ক্যানট বি পাবলিক। আমার মনে হয় কোনো ব্যাটসম্যান, বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসরে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে এখানে আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ের দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অন ইট। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসরে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর, ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন। তো সেখানে আপনার একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল আপনার। এই ধরনের প্ল্যান আছে বিশ্বকাপে যে তাকে রাখতেই হবে তাসকিনকে, এই ধরনের কোনো দেখেন, ম্যাচ খেলতে নামলে জিততেই হবে একটা জিনিস, আর ম্যাচ জিততে চাই আমরা সেটা আরেকটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে জেতার জন্যই মানুষ খেলে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের গেম প্ল্যানে ছিল যে মোস্টলি 4টার বেশি আমরা যেন খেলাতে না হয়, যদিও 2-3 জন খেলোয়াড় খেলেছে নতুন, আমাদের ওপেনার তামিম খেলেছে, ক্যাপ্টেন হিমসেলফ প্লেইড অ্যান্ড তহিদ হৃদয়, এই 3 জনই বোধহয় 5টা করে ম্যাচ খেলেছে। এ নাইলে সবারই জন্যই চিন্তা করা হয়েছিল যে ম্যাক্সিমাম 4টার মধ্যে রাখার জন্য, যেন সবাই 4টার মধ্যে ঘুরে ফিরে খেলে। এবং আনফর্চুনেটলি তাসকিনের লাস্ট ম্যাচ খেলার কথা না, মানে এই 4টা ইনেরও নিয়ে নিয়েছিল এবং হি ওয়াজ ইন এ ভেরি গুড রিদমে ছিল। লাস্ট ম্যাচটাতে প্রায় 144-6 বল করছিল। এই সময় অনেকে খেলতেও চায়, যে যেমন শরীফুলের ব্যাপারটা যেমন সেও বলেছিল তো একটা ছুটি চাই, আমরাও দেখেছিলাম। তো এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাতিল দিতাম। এখন ইউ নেভার নো কবে কে ইনজোর হবে, সেটা যেন আগে থেকে প্রেডিক্ট করা যায় না। আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে। বাট ইটস বিট ভেরি আনফর্চুনেট, দ্যাটস ট্রু। এবং এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও সতর্ক হওয়ার চেষ্টা করব। এটা নিয়ে অনেক কিছু লম্বা ডিসকাশন করতে হয়েছিল। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্লটে লিটনকে নিয়ে বা ওই যে টপ অর্ডারে একটু অস্বস্তি নিয়ে আসলে দলটা ঘোষণা করতে হয়েছে কিনা আপনাদের? দেখেন, অস্বস্তির জায়গা বলবো যে কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়, কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার কারণে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যানের দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক। তো আমরা সেই জায়গাটাতে যাইনি। আর আপনার সেকেন্ড কী ছিল? চ্যালেঞ্জিং ডিসকাশনের যে ইস্যুটা সেটা বলে না, অনেক প্রতিটা জায়গাতেই ডিসকাশন হয় কার কী রোল হবে। আমরা 6 ব্যাটার হলে কী দাঁড়াবে টিমের ফরমেশনটা, 7 ব্যাটার হলে কী দাঁড়াবে, সেটা একটা পয়েন্ট থাকে। তবে আমাদের 30 তারিখে ডিসকাশনটা অনেক কম ছিল।
কম্পারেটিভলি, বরঞ্চ এই দলটা দেওয়ার আগে ডিসকাশনের যে ব্যাপারটা আসছিল যে আমাদের বেশ কিছু খেলোয়াড় হয়তো ঠিক আকাঙ্ক্ষিত ফর্মে তারা ছিলেন না, সেটাই হয়তো আমাদের কিছু আলোচনার মধ্যে এসেছিল। বাট আমরা মোটামুটি এছাড়া আমার মনে হয় না তেমন কোনো আমাদের সমস্যায় পড়তে হয়েছে। আমাদের হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেসড হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সে জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করব যে আমরা আসার 2 মাসের মধ্যে আমাদেরকে একটা দল দিতে হলো, তো ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। আমরা 2-1জনকে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা হয়তো তাদেরকে খেলাইনি, পারভেজ ইমন ইজ ওয়ান অফ দেম, বাট ভবিষ্যতে নিশ্চয়ই তার দিকে আমাদের চোখ থাকবে, নজর থাকবে। তাকে যে 3টা ম্যাচ খেলায়নি এর মানে এই নয়, তাকে এই প্রিপারেশন স্টেজে তিনি দলের সঙ্গে ছিলেন এবং তিনি সেখান থেকে কিছু শিখতে পেরেছেন এবং তার অ্যাগ্রেসিভ ব্যাটিং করার অ্যাটিটিউডের কারণে ডেফিনেটলি T20-তে তিনি আমাদের নজরে থাকবেন। এরকম ভবিষ্যতে টাইগার্সদের একটা ক্যাম্প হবে, এইচপির একটা ক্যাম্প হবে। আমরা চেষ্টা করব আগামীতে আরও কিছু খেলোয়াড় পর্যায়ক্রমে তুলে নিয়ে আসার জন্য, অ্যান্ড ইন কোর্স অফ টাইম ডেফিনেটলি দে উইল কাম ইনটু দ্য ন্যাশনাল টিম। ওভারনাইট তো আর ইউজুয়ালি এরকম হয় না, আনলেস সামওয়ান ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট, যদি সেরকম কোনো কিছু আমরা মিরাকেলি পাই। নাহলে আমাদের একটা চেষ্টা থাকবে এই জিনিসটা গড়ার জন্য, হুএভার কামস অ্যান্ড সিটস হিয়ার তাদের হাতে কিছু অপশনস দেওয়ার জন্য। আমার একটা ছোট রিকোয়েস্ট আছে আপনাদের কাছে যে আসলে দল আমরা দিলে কিংবা যে কোনো পর্যায়ে সবাই কিন্তু জাতীয় দলে খেলে। আপনারা হয়তো অনেক সময় বলেন যে, আমি দেখেছি যে ইন জেনারেল সবাই না, যে এই প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তারা, সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলে, আবার এই খেলোয়াড় বাদ কেন না হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। I am open to take advice as well, you know.